Hello guys, welcome back to another video. Welcome to the channel The Camera Core. তো আজকে বেসিক্যালি ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও। তো এই ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব যে একটা গাড়ি বা চার চাকা একটা কেনার আগে তোমার কি কি জেনে রাখা উচিত, তার মেইনটেনেন্স কি কি রয়েছে, তুমি সার্ভিসে কি কি ডুজ আছে, কি কি ডোন্টস আছে, ছোট ছোট কিছু জিনিস যেগুলো তোমাকে কেউ বলবে না, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল মেক শিওর কি তুমি কি কারণে গাড়িটা কিনছো, তোমার পারপাসটা কি রয়েছে একটা গাড়ি কেনার পিছনে। তোমার ফ্যামিলির কারণে গাড়ি কিনছো, তোমার ফ্যামিলি নিয়ে তুমি বেশি ট্রাভেল করবে, সেই বিষয়টাকে দেখতে হবে। অথবা তুমি এরকম হতে পারে যে তুমি বাইরে থাকো, তুমি একা রয়েছো বা সাথে তোমার ওয়াইফ রয়েছে বা কেউ একজন দুজন তোমরা সবসময় ট্রাভেল করবে, সেই বিষয়ে দেখতে পারো। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আসছে তোমার মাইলেজের ব্যাপারটা। সেটা হচ্ছে যে তুমি কি মাইলেজ ওরিয়েন্টেড পারসন নাকি তোমার মাইলেজে কিছু ফারাক পড়েও না আদেও। তো সেই জিনিসগুলো প্রথমে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি যে তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে বেশি ট্রাভেল করো, তাহলে আমি বলবো ইউ গো ফর দ্য এসইউভি। কম্প্যাক্ট এসইউভি এখন বাজারে রয়েছে, তো সেই এসইউভি গুলোতে তোমাকে ইনভেস্ট করা আমি বলবো যে বেশি বেটার হবে। তো রাদার দ্যান সেডান, হ্যাচব্যাক। তো আমার কাছে এই গাড়িটা রয়েছে, আমার কাছে এখন কিয়া সেলটস HTX ভেরিয়েন্ট, পেট্রোল, 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। তো এই গাড়িটা আমার কেনার পিছনে আমার মোটিভ কি ছিল, আমার দিকটা আগে ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে। তো প্রথম কথা হচ্ছে আমার ফ্যামিলিতে 5 জন মানুষ আমাকে নিয়ে। তো বেসিক্যালি আমি ড্রাইভ করি, আমার বাবাও ড্রাইভ করে, অনেক সময় আমার ভাই ড্রাইভ করে। তো আমরা 3 জন ড্রাইভ করতে পারি, বাকি আমার ওয়াইফ রয়েছে, আমার মা রয়েছে। তো হয়ে গেল 5 জন। এবার 5 জনের জন্য 5 সিটার এসইউভি এনাফ। কিন্তু আমি বলবো যদি তোমার ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে ইউ ক্যান গো ফর এ 7 সিটার এসইউভি। কিন্তু সেখানে কিন্তু তোমাকে অনেকটা বেশি পয়সা তোমাকে ইনভেস্ট করতে হবে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি তুমি মাইলেজের কথা এসো, তাহলে আমি বলবো তোমাকে যে যদি তুমি মাইলেজ ওরিয়েন্টেড পার্সন হও, যে তোমার মাইলেজটা অনেক বেশি ম্যাটার করে, তাহলে আমি বলবো তুমি এসইউভিতে যেও না। সুজুকির গাড়িতে কি হয়, তারা মাইলেজ ওরিয়েন্টেড গাড়ি তারা বাজারে লঞ্চ করে। তো সেই সমস্ত গাড়িগুলোতে তুমি মাইলেজ বেশি পাবে। এবং কমফোর্টের কথা যদি বলি, কমফোর্ট তুমি ঠিকঠাক পেয়েই যাবে, খুব খারাপ হবে না যদি তুমি একটা বেসিক একটা 12, 14, 15 লাখের মধ্যে একটা গাড়ি তুমি পারচেস করতে চাও। এটা হচ্ছে মাইলেজের ব্যাপারটা। এবার মাইলেজের আরেকটা কথা বলি, যেমন আমার কিয়া সেলটসে মাইলেজ দেয় অলমোস্ট 13। মানে খুব খারাপভাবে চালালে। এবার সাধারণত কি হয়, যখন তুমি গাড়িটা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করছো, তখন সেখানে কিন্তু তুমি মাইলেজটাকে সবসময় তুমি মেনটেন করে চালাতে পারা খুব কঠিন ব্যাপার। কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে কি হয়, ড্রাইভারের হাতে গাড়ি থাকে, তারা মাইলেজ মেনটেন করে চলে, তাদের লাভ থাকে। কিন্তু সেখানে আমি যখন নিজের জন্য গাড়ি ব্যবহার করছি, যখন আমি গাড়িটা ড্রাইভ করছি, আমার নিজের কারণে আমি ব্যবহার করছি গাড়িটাকে, তখন কিন্তু সব সময় মাইলেজটাকে তুমি মেনটেন করে রাখতে পারাটা একটু কঠিন ব্যাপার। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি তুমি মাইলেজ নিয়ে বেশি টেনসড হও, তাহলে তুমি ছোট গাড়ির দিকে তুমি যেতে পারো। গাড়ি কেনার আগে প্রথম তুমি কি কি জিনিস দেখবে, এই জিনিসটা প্রথমে তোমাকে ক্লিয়ার হয়ে যেতে হবে যে আমি গাড়ি কিনছি, আমার মোটিভটা কি। প্রথম তো গেল মাইলেজ, দ্বিতীয় গেল তুমি ফ্যামিলি পার্সন কি, তুমি একা ড্রাইভ করবে কি তুমি 2-3 জন মিলে ড্রাইভ করছো, এটা একটা ব্যাপার গেল। তোমাকে একদম ক্লিয়ার থাকতে হবে যে তুমি গাড়িতে কি কি জিনিস চাইছো, তুমি কি কি প্রেফার করছো। তো প্রথম কথা, ছোট ছোট কিছু ফিচার্স রয়েছে, যেমন ধরো এই স্টিয়ারিংটা যদি কথা বলি, এই স্টিয়ারিংটা হচ্ছে টেলিস্কোপিক অ্যান্ড টিল্ট, দুটোভাবেই কিন্তু অ্যাডজাস্ট করা যায়। এখানে একটা বাটন লিভার রয়েছে, এটাকে আমি পুশ করলে এই যে এখানে টিল্ট হচ্ছে এবং টেলিস্কোপিক, দুটোভাবেই কিন্তু এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে। স্টিয়ারিং হুইলের টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক অ্যাডজাস্টমেন্ট, এটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে ওয়্যারলেসলি। তো আমার গাড়ির দাম হচ্ছে অলমোস্ট 17 লাখ, কিন্তু এখানে আমার গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপেল কারপ্লে ওয়্যারলেস নেই। তো তোমাকে প্রথম দেখতে হবে যে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে ওয়্যারলেস আসছে কি না, কারণ এইগুলো খুব ছোট ছোট জিনিস। এই জিনিসগুলো কিন্তু কোম্পানি কস্ট কাটিং এর জন্য করে বলাটা ভুল হবে, এগুলো কোম্পানির একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারো। সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, কেন কোম্পানি দেয় না অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে। এই বড় সেগমেন্টের গাড়িতেও অনেক সময় কেন এগুলো মিসিং থাকে। একটা 17 লাখ টাকার গাড়িতে, যেখানে তুমি একটা 8 লাখ টাকার ছোট গাড়িতেও, 10 লাখ টাকার ছোট গাড়িতেও কিন্তু তুমি পেয়ে যাবে অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস। নেক্সট থিং হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম এবং ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। এখানে আমার গাড়িতে অপশানস রয়েছে
লেফট সাইডে অর্থাৎ কো প্যাসেঞ্জারের সাইডের এসি কন্ট্রোল আলাদা, আমার ড্রাইভার সাইডের এসি কন্ট্রোল আলাদা। আমি এখানে আমার মতো এখানে করতে পারবো। যদি আমি এখানে সিঙ্ক্রোনাইজেশনটা অফ করে দিই তাহলে এখানে দেখতে পাবো এখানে কো প্যাসেঞ্জার সাইডে আলাদা এসি কন্ট্রোল আসবে, এখান দিয়ে গরম হাওয়া আসবে, ঠান্ডা হাওয়া আসবে, যেমন তুমি সেট করতে পারবে। এটা গেল হবে যে গাড়িতে এখানে RGB রয়েছে কি না। তো RGBর ব্যাপারটা বলে দিই যে এটা হচ্ছে তোমাকে রাত্রেবেলা যখন তুমি ড্রাইভ করবে তখন কিন্তু সেক্ষেত্রে অনেকটা বেশি তোমাকে সুবিধা দেবে। কারণ অনেক সময় কি হয়, রাত্রেবেলা ড্রাইভ করার সময় চোখ লেগে আসে, ঘুম পেয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই RGB লাইটটা অনেক বেশি হেল্পফুল, কারণ এই লাইটটা মিউজিকের সঙ্গে সিঙ্ক হয়। তো সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার অনেকটা অ্যাটেনশন কিন্তু গাড়ির দিকে থাকবে। তুমি একভাবে যখন হাইওয়েতে ক্রুজ করছো সেক্ষেত্রে কিন্তু তোমার সামনে রোডে অ্যাটেনশন থাকে। সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে তুমি অনেকটা ঘুম পেয়ে যায়, তুমি আনকনসিয়াস হয়ে যাও অনেক সময়। তো সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট জিনিসটা এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। এখানে হচ্ছে ORVM এর ব্যাপারটা। ORVM এর ব্যাপারটা হচ্ছে এখানে অটোমেটিক অর্থাৎ ইলেকট্রনিক ORVM এখানে ইউজ করা হয়েছে আমার গাড়িতে। তো ইলেকট্রনিক ORVMটা খুবই দরকার। তুমি রাত্রেবেলা যখন ড্রাইভ করবে তখন কিন্তু এটা তুমি বুঝতে পারবে। অনেকে ORVM এর বিষয়টা বোঝে না। এখানে একটা ছোট্ট ক্লিপ থাকে, যাদের ম্যানুয়াল থাকে সেই ক্লিপটা আপ ডাউন করে দেওয়ার ফলে কিন্তু ORVMটা চেঞ্জ করা যায়। তো আমার গাড়িতে রয়েছে অটোমেটিক ORVM অর্থাৎ ইলেকট্রনিক ORVM। তো এটা রাত্রেবেলা অটোমেটিক ডিম হয়ে যাবে এবং দিনের বেলা আবার নর্মাল মোডে চলে আসবে। তো এটা গেল, এটা খুবই একটা জরুরি বিষয় এবং এটা আমার মনে হয় তো আজকালকার দিনের গাড়িতে এটা ম্যান্ডেটারি হওয়া উচিত। মানে এটা একটা মানে সেফটি ফিচার্সের মধ্যে এটাকে ইনক্লুড করে দেওয়া উচিত যে অটোমেটিক ORVMটা যখন তুমি একটা মোটামুটি 10 লাখের উপরে তুমি যখন গাড়ি পারচেস করছো। অনেক গাড়িতেই রয়েছে যে 10 লাখের উপরে দাম 12 লাখ 13 লাখ 14 লাখ গাড়ি রয়েছে যে গাড়িতে ORVM ইলেকট্রনিক অটোমেটিক ডিমিং ORVM আসে না। তো এই জিনিসগুলো দেখতে হবে। যদি মাইলেজের কথায় আসি, এখানে তুমি দেখতে পাবে 5.3 কিমি চলেছে গাড়িটা, 15.2 মাইলেজ দিয়েছে। দেখো আমি বাড়ির থেকে এই অবধি এসেছি ভিডিওটা বানাতে বানাতে, তো 5 কিলোমিটার আমি চলেছি। আমি কিন্তু 3rd গিয়ার 4th গিয়ারের মধ্যে গাড়িটাকে রেখে গিয়েছি। তো গাড়িটা একদম 30-35 চলতে চলতে এসছে। সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা অনেক বেশি পাওয়া গেছে। আমি হাইওয়েতে ক্রুজ করেছি, আমি হাইয়েস্ট আমি একসাথে মানে লং ড্রাইভে গেছিলাম যখন, আমি 800-850 কিলোমিটার মতো গেছিলাম। তো 850 কিলোমিটারে আমার অ্যাভারেজ দিয়েছিল 14। তো কারণ হচ্ছে আমাকে আরো বেশি মাইলেজ দিত আমার যখন অ্যাভাব 130, 140, 150 ইভেন 160ও আমি গেছি। তো সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা তোমার কমের দিকে যাবে। তুমি যখন 100, 110 এই অবধি স্পিডের মধ্যে তুমি গাড়িটাকে কন্টিনিউ ক্রুজ করতে থাকবে হাইওয়েতে, তখন কিন্তু তোমার মাইলেজটা বেরিয়ে আসবে 17, 18, 19 ইভেন 20 টাচ করে যাবে। তোমার গাড়িতে সানরুফের কি দরকার এই জিনিসটা প্রথমে ক্লিয়ার হয়ে যেতে হবে। তো সানরুফ হচ্ছে এমন একটা জিনিস, সানরুফ বা মুনরুফ বলো, যেটা হচ্ছে এটা টোটালি আমার মনে হয় ইউজলেস একটা ফিচার্স। এই ফিচার্সটা কোনো দরকারই নেই। এই ফিচার্সটা হচ্ছে সব থেকে ইউজলেস ফিচার। তো সানরুফের কোনো দরকার, এটা শুধুমাত্র কেত মারার জন্য কাজে লাগে আর নিজেকে মানে নিজের একটু বেটার ফিল হয়, আর কিছু না। কিন্তু এটার কোনো ইউজ নেই, বরং এটাতে গাড়ির সেফটি অনেকটা বেশি ড্যাম্পার করে। তো এই জিনিসটা আমার মনে হয় না কোনো দরকার আছে। হ্যাঁ, গাড়ি কেনার সময় তোমার অবভিয়াসলি মনে হবে যে না, আমার গাড়িতে সানরুফ চাই, আমাকে ফ্লেক্স মারতে হবে, আমার গাড়িতে সানরুফ দরকার, এটা ফিচার্স বাস এইটুকু। কিন্তু তুমি গাড়ি কেনার কিছুদিন পর তুমি ফিল করতে পারবে যে গাড়ির সানরুফটার জন্য যদি তুমি এক্সট্রা পয়সা দিয়ে থাকো তাহলে তুমি বেশি ফিল করতে পারবে যে সানরুফটা আমার কোনো দরকারই ছিল না। কারণ সানরুফটার কোনো কাজই নেই। তুমি দিনের বেলা এই রোদের মধ্যে আমি সানরুফটা খুলে রেখেছি শুধুমাত্র যাতে আমার গাড়িতে এখন লাইট আছে, কারণ আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু তুমি দিনের বেলাতে মোস্ট অফ দ্য টাইম তুমি কখনো খুলে রাখতে পারবে না যতক্ষণ না বৃষ্টি ফিষ্টি হচ্ছে বা রোদ নেই, গরম নেই, সেরকম টাইমে তুমি সানরুফটা খুলতে পারবে। কিন্তু তুমি শেডটাও খুলতে পারবে না যদি তুমি চড়া রোদের মধ্যে থাকো। সেখানে তুমি যদি সানসেটটাও খুলে দাও না, তো সেক্ষেত্রে কিন্তু গাড়ি ঠান্ডা হতে অনেক টাইম লাগবে এবং গাড়ির মধ্যে গরম লাগবে। তো সেক্ষেত্রে এসি কম্প্রেসারের ওপর চাপ পড়বে। তো সানরুফটা তুমি খুলে কখনো গাড়ি চালাবে না। তো দরকারই নেই সানরুফ। আর রাত্রেবেলা সানরুফের কোনো প্রয়োজনই নেই। রাত্রেবেলা সানরুফ তুমি ফিলও করতে পারবে না, কারণ রাত্রেবেলা চারিদিক অন্ধকার। তুমি সানরুফটা খুলে বাইরে দেখবে তো দেখবে কি? তো এটা মানে কোনো সেন্স নেই এই জিনিসটা। সানরুফটা একটা বোগাস থিং। তো সানরুফের জন্য ডোন্ট গো ফর আ সানরুফ, ডোন্ট পে এক্সট্রা মানি ফর সানরুফ। নেক্সট থিং, আমার এই পার্টিকুলার মডেলটা যদি কথা বলি, আমার হচ্ছে এটা কিয়া সেলটস HTX 1.5 ম্যানুয়াল ট্রান্সমিশন। তো এই গাড়িটাতে
আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, কিয়া বা হোন্ডাই গ্রুপের গাড়িতে আমি এটা অনেকবার লক্ষ্য করেছি যে এর বডি মানে এর যে ভিতরকার যে প্যানেলগুলো রয়েছে এই প্যানেলগুলো খুব বেশি মজবুত নয়। এর ফিনিশিংগুলো ভালো কিন্তু ভিতর থেকে এরা খুব দুর্বল। কারণ হচ্ছে প্রথম কথা যে আমার গাড়িটা এখন অবধি চলেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, 14,795। 14,795 কিলোমিটার গাড়িটা চলার পর এখন আমার প্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে। যেমন এই জায়গাগুলো, এই যে এই পোর্শনটা, এটা আমি যদি লক করে দিই, এখানে একটা ছোট্ট একটা এখানে এরকম এটা একটা ছোট্ট একটা গ্যাপ থেকেই যায়। তো এইটা যখন আমি মিউজিক প্লে করি বা যখন কোনো আমি যখন স্পিড ব্রেকার আমি যখন পার করি তখন এই জিনিসগুলো কিন্তু আওয়াজ করে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো এগুলো কিন্তু আওয়াজ করে। তো এই প্যানেলের এই প্রবলেমগুলো, এগুলো কোনো সলিউশন হয় না। তো প্যানেলের আওয়াজ তুমি কোনোদিন মারতে পারবে না। যদি তুমি মনে করো যে আমি প্যানেল খুলবো, প্যানেল খুলে আমি রিপেয়ার করবো, কিছুদিনের জন্য সেই আওয়াজটা যাবে, কিন্তু সেটা লং টার্মের জন্য কোনো দিন কাজে লাগবে না। হয়তো কিছুদিনের জন্য যাবে, কিন্তু তারপরে কি হতে পারে আমি বলে দিচ্ছি। তো তারপর কিছুদিন পর তুমি দেখবে প্যানেলের আওয়াজ আরো বেড়ে গেছে। তো এই জিনিসটা প্রবলেম, এটা খুব প্রবলেমেটিক বিষয়। তো তোমাকে গাড়ি সবসময় ধরে চালাতে হবে। এর উপায় হচ্ছে একটাই, যে তোমাকে গাড়ি সবসময় মেনটেন করে চালাতে হবে। যদি তুমি পার্সোনাল ইউজের জন্য গাড়ি কেনো এবং যদি এক হাতে গাড়ি চলে, যদি তুমি একাই ড্রাইভ করো, তাহলে কিন্তু এটা কি মেনটেন করা খুবই সহজ ব্যাপার। কিন্তু যদি এরকম হয় তোমার বন্ধুরা কখনো কখনো গাড়ি চালায়, মাঝে মধ্যেই তোমার ভাইরা আছে, হ্যাঁ তেন তোমার কেউ কোনো রিলেটিভ গাড়িটা চায়, মাঝে মধ্যে চালায়, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা মেনটেন করা খুব টাফ বিষয়। কারণ সবাই তোমার মতো করে তোমার গাড়িটা চালাবে না। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। তো সেক্ষেত্রে কি হয় যে খারাপ রাস্তায় তারা অতটা নিজের মতো করে চালায় না, কারণ তারা ইনভেস্ট করেনি গাড়িটিতে, তারা ইনভেস্ট করে না গাড়িটা সার্ভিস করার সময়। তো সেই জিনিসগুলো তাদের মাথায় কাজ করে না যে আমি এইটা করলে এইটা ফল হবে, তারা এটা ভাবে না। তারা কিন্তু তাদের মতো করে গাড়ি চালায়, বাম্পার থাকলে অনেক সময় তারা পার করে দেয়, খারাপ রাস্তায় তারা জোরে চালায়। এই জিনিসগুলো না করলেই প্যানেলের আওয়াজটা কিন্তু অনেক দিন পর্যন্ত বন্ধ করে রাখা যায়। অ্যাটলিস্ট তুমি 3-4 বছর অবধি প্যানেলের জিরো আওয়াজের মধ্যে তুমি কিন্তু গাড়িটা মেনটেন করে রাখতে পারবে। নেক্সট থিং হচ্ছে আমাকে দেখতে হবে যে আমার গাড়িতে অটো ফোল্ড মানে ইলেকট্রনিক ফোল্ডেবল। তো ইলেকট্রনিক্যালি ফোল্ডেবল ওয়ারভিএমটা খুবই ম্যান্ডেটারি। এখানে আমার বাটন রয়েছে, আমি এই বাটনটা দিয়ে কিন্তু ওয়ারভিএমটাকে ফোল্ড আনফোল্ড করতে পারবো। এটা খুবই দরকার। কি হয় অনেক সময় যে তুমি জ্যামের মধ্যে ফেসে গেছো, হ্যাঁ একদম বিচ্ছিরি জ্যাম পড়ে গেছে, তো সেখানে একদম বাজারের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সরু রাস্তা, সেক্ষেত্রে কি হয় যে এই ডান দিক বাঁ দিকের ওয়ারভিএমটা তোমাকে বন্ধ করতে হয়। ডান দিকেরটা তো তুমি হাতে করে বন্ধ করে দিলে, কিন্তু বাঁ দিকেরটা তুমি যদি তোমার কো প্যাসেঞ্জার না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি বন্ধ করতে পারবে না, বা তোমার কো প্যাসেঞ্জার এমন একজন আছে সে ভালো করে বন্ধ করতেও পারবে না। তো এইগুলো সমস্যা হয়, তোমাকে গাড়ি চালানো অবস্থায় তোমাকে উঠে গিয়ে বাঁ দিকে ওয়ারভিএমটা বন্ধ করতে হবে। তো ওয়ারভিএমটা ইলেকট্রনিক ওয়ারভিএম, এটা কিন্তু থাকাটা মাস্ট গাড়িতে। এই জিনিসগুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো আরেকটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে যে এখানে ওয়ান টাচ আপ ডাউন উইন্ডোজ তোমাকে কোম্পানি অফার করছে কিনা। তুমি যে গাড়িটা তুমি পারচেস করছো সেই গাড়িটাতে যেন ওয়ান টাচ আপ ডাউন অ্যাটলিস্ট ড্রাইভার সাইডে যেন থাকে। আমার এই মডেলটাতে 4টে বাটনেই ওয়ান টাচ আপ ডাউন রয়েছে, ইভেন 4টে গেটেই রয়েছে, এই গেটেও রয়েছে ওয়ান টাচ আপ ডাউন। তোমাকে দেখিয়ে দিই, এই যে এখানেও রয়েছে এবং পিছনের গেটগুলোতেও সেম ফাংশন রয়েছে, ওয়ান টাচ আপ অ্যান্ড ডাউন। তো এগুলো খুব কনভিনিয়েন্ট ফিচার। এই জিনিসগুলো কোম্পানি প্রোভাইড করতে, মানে কেন সব গাড়িতে প্রোভাইড করে না আমি জানি না, কিন্তু এগুলো খুবই কনভিনিয়েন্ট। হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট ফিচার্সগুলো তুমি যে পয়সাটা ইনভেস্ট করছো তোমাকে সেইটাকে তোমাকে ফেরত দেয়। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমার বেটার করে যে তুমি এতটা টাকা ইনভেস্ট করছো একটা গাড়ির পিছনে, তুমি কি কি মানে তোমার কাছে হ্যান্ডফুল কি তুমি পাচ্ছ। তো এই জিনিসটা, এইগুলো ছোট ছোট জিনিস কিন্তু এগুলো খুব বেশি ম্যাটার করে। যখন তুমি একটা এরকম গাড়িতে চাপবে, যখন দেখবে তুমি যে ওয়ান টাচ আপ ডাউন হচ্ছে, কিন্তু তুমি ওই টাকা দিয়েই তুমি যখন ক্রেটা কিনবে, কিন্তু সেখানে তুমি কিন্তু দেখবে যে তুমি অলমোস্ট 16 লাখ 16.5 লাখ টাকা দিয়ে একটা ক্রেটা কিনলে, কিন্তু সেখানে কিন্তু দেখবে তুমি ইভেন ড্রাইভার সাইডেও তোমার ওয়ান টাচ আপ ডাউন নেই। সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা বেশি খারাপ লাগে। অ্যাডজাস্টেবল সিট বেল্ট, এইটা খুব বেশি দরকার পড়ে না, কিন্তু থাকাটা ভালো গাড়িতে। যখন তোমার গাড়িতে এমন কেউ চাপবে যে অনেক বেশি হেলদি বা অনেক বেশি ছোট, তাদের ক্ষেত্রে এটা মানে কাজে লাগবে, কিন্তু বাকি আদারওয়াইজ এটা খুব বেশি কাজে আমার অন্তত এখনো পর্যন্ত সেরকম লাগেনি। তো এটা তুমি ইগনোর করতেই পারো, এটার জন্য তুমি এক্সট্রা মানি পে করার কোনো দরকার নেই। নেক্সট থিং হচ্ছে পার্কিং সেন্সার। এখানে আমার পার্কিং সেন্সারের একটা বাটন রয়েছে, আমি এটা দিয়ে অন অফ করতে পারবো যে পার্কিং সেন্সার আমার অন দরকার কি অফ দরকার। তো পার্কিং সেন্সারটা কেন ইম্পর্টেন্ট সেটা বলে দিই।
তো আজকের দিনে রোড এত বেশি কনজেস্টেড, যেখানেই তুমি গাড়ি পার্ক করতে যাবে, যে কোনো জায়গায় যাবে, তুমি কলকাতা যাও, বর্ধমান যাও, যে কোনো যাও, তুমি বড় শহরে যাও, সেখানে কিন্তু কোথাও তুমি রোডে যে ফাঁকা জায়গা তুমি কোথাও পাবে না, সব জায়গাতেই কনজেস্টেড এরিয়া এখন। তো সেক্ষেত্রে কি হয়, তুমি গাড়ি পার্ক করার ক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট এখানে একটা তোমার সামনে এবং পিছনে তোমার অন্তত 2টো করেও তোমার যেন সেন্সার গাড়িতে থাকে, সেই জিনিসটা তুমি মাস্ট এটা দেখে নেবে গাড়ি কেনার আগে। তো পার্কিং সেন্সার থাকার ফলে কি সুবিধা হয়, তুমি যখনই কোথাও গাড়ি পার্ক করতে যাবে তোমার আগে পিছে তোমার একটা সাউন্ড চলে আসবে বা তোমাকে ডিসপ্লেতে দেখাবে যে তুমি কতটা ডিস্টেন্সের মধ্যে রয়েছো, তুমি সেফ জোনে আছো কি না। তো এই জিনিসটার জন্য পার্কিং সেন্সার থাকা গাড়িতে মাস্ট, এই জিনিসটা গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নেবে। এখানে রয়েছে আমার টাইপ সি চার্জিং পোর্ট। তো টাইপ সি চার্জিং পোর্ট আছে কি না গাড়িতে সেটা দেখতে হবে তোমাকে, কারণ আজকের দিনে তুমি আইফোন চালাও কি তুমি অ্যান্ড্রয়েড ফোন চালাও, এখন ম্যাক্সিমাম ফোনের মধ্যে কিন্তু টাইপ সি চার্জারই আসে। তো সেক্ষেত্রে তোমাকে কি হয়, তুমি টাইপ সি চার্জার যদি তোমার গাড়িতে যদি টাইপ সি পোর্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আবার কনভার্টার ইউজ করতে হবে। তো এটা একটা ইনকনভিনিয়েন্ট ব্যাপার জানি, যদিও এটা খুব বেশি এক্সপেন্সিভ একটা ফ্যাক্টর নয় যে এটার জন্য তোমাকে অনেক বেশি পয়সা খরচ করতে হবে, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে এক্সট্রা কর্ড ক্যারি করতে হবে, এক্সট্রা কেবিল তোমাকে ক্যারি করতে হবে। তো সেটার জন্য তোমার গাড়িটা অনেকটা মেসি হয়ে যেতে পারে। তো এটা সবসময় ধ্যান রাখবে যে গাড়িতে যেন টাইপ সি পোর্ট থাকে। তো সানগ্লাস হোল্ডারের যদি কথা বলি, সানগ্লাস হোল্ডারটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস। তোমাকে চশমা, তোমার গাড়িতে একটা তুমি চশমা রেখে দিলে, সেই চশমাটা তুমি যখন গাড়ি চাপবে তখন পড়বে, গাড়ি থেকে নামবে, গাড়ি থেকে খুলে দেবে, গাড়িতেই রেখে দেবে। তো সানগ্লাস হোল্ডারটা খুব বেশি ইউজফুল। সানগ্লাস হোল্ডারের কথায় যদি আসি, এখানে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু প্যাডিং করা রয়েছে। তো এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই যে গাড়ি চললে কিন্তু গাড়িটা আওয়াজ করবে, সানগ্লাসটা খটখট করে আওয়াজ হবে, সেরকম কিন্তু ব্যাপার না। ইভেন এখানে প্যাডিং রয়েছে, ইভেন এখানে প্যাডিং রয়েছে, ইভেন এই সাইডের পর্যন্ত, এই পোর্শনটা পর্যন্ত প্যাডিং করা রয়েছে। তো টেনশনের কোনো বিষয় নেই, সানগ্লাস হোল্ডারটা গাড়িতে দেখে নেবে যে আছে কি নেই। সিলিংয়ের কথায় আসবো, সিলিং যদি তোমার হোয়াইট হয় তবে কি হয়, আজকালকার দিনে যে সমস্ত মানে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আসে, সব গাড়িতেই অলমোস্ট হোয়াইট বেজ বা হোয়াইটিশ টোনের গাড়িতে সিলিং থাকছেই থাকছে। হোয়াইট সিলিংয়ে কি প্রবলেম হয়, এখানে কাছ থেকে গেলে দেখতে পাবে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ময়লা হয়ে গেছে। তো এবার বলি এই জায়গাটাই কেন ময়লা হয়েছে। যখন তুমি গাড়িতে সানরুফ লাগাচ্ছ, মানে সানরুফ তোমার গাড়িতে যখন রয়েছে, আর যখন বাড়িতে যখন নতুন তুমি গাড়িটা নিয়ে আসবে, এইটা ধরবে, এইখানটা ধরে উঠে দাঁড়িয়ে থাকবে, সেক্ষেত্রে এই হাতের ময়লাগুলো এই জায়গাগুলোতে গ্র্যাব করার ফলে হাতের ময়লাগুলো এখানে চিপকে যায়। সেই কারণে সবসময় গাড়িকে মেনটেন করে রাখতে গেলে সানরুফ অ্যাভয়েড করে দাও, সানরুফের দরকারই নেই গাড়িতে। এখানে দেখতে পাবে আমার গাড়িতে এয়ার পিউরিফায়ার রয়েছে। তো এয়ার পিউরিফায়ারটা রয়েছে ঠিক হ্যান্ড রেস্টের নিচে, এখানে প্লেস করা হয়েছে এয়ার পিউরিফায়ারটাকে। তো এয়ার পিউরিফায়ারটা যারা দিল্লি বা বম্বে বা এই সমস্ত জায়গাগুলোতে মেট্রোপলিটন সিটিতে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু এয়ার পিউরিফায়ারটা খুব বেশি জরুরি। হ্যাঁ, এখানে আমরা গ্রামের মধ্যে থাকি, এখানে কিন্তু এয়ার পিউরিফায়ার অত দরকার নেই। এখানে অলমোস্ট এয়ার কোয়ালিটি সবসময় 110, 20, 30 এরকমই থাকে। তো যারা দিল্লি বম্বে বা এই সমস্ত জায়গাতে থাকো, মেট্রোপলিটন সিটিতে বেসিক্যালি যারা থাকো, তাদের ক্ষেত্রে আমি বলবো এয়ার পিউরিফায়ার গাড়িতে দেখে নেবে যদি তোমরা পাও, কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট ব্যাপার। যদি তোমার গাড়িতে কোম্পানি অফার করে, ইউ ক্যান গো ফর দিস। ইঞ্জিন স্টার্ট স্টপের কথায় যদি আসি, এখানে রয়েছে ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন। তো গাড়িটা এখন আমার রয়েছে স্টার্টে, আমি বন্ধ করে দিলাম। ওকে, তো গাড়ি বন্ধ করে দেওয়ার পর গাড়িটা আমার টোটাল অফ হয়ে গেল। এরপর আমি যখন এটাকে একবার প্রেস করব, তখন গাড়ি অ্যাক্সেসরি মোডে চলে আসবে। এই যে অ্যাক্সেসরি মোডে চলে এলো গাড়িটা, এরপর কি হয়, অনেক গাড়িতে এই মোডটাতে কিছুক্ষণ থাকার পর গাড়ি অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যায়, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার তোমার কাজ করে না। তোমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে তুমি কি দরকার, প্রথম হচ্ছে গাড়িটা আমি পার্কিংয়ে রেখে দিয়েছি, গাড়ির মধ্যেই আমাকে ওয়েট করতে হচ্ছে কোনো কারণে, আমি সাপোজ, তো সেক্ষেত্রে কি হয়, আমি গাড়ির মধ্যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অন করে দিলাম, অর্থাৎ অ্যাক্সেসরি মোডে রেখে গাড়িটা আমি গান শুনবো, বেসিক জিনিস আমি গান শুনবো। অনেক গাড়িতে কি হয় যে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাই যে অন রয়েছে, কিছুক্ষণ গানটা চলবে, তারপর কি হয় তোমার অ্যাক্সেসরি মোডটা বন্ধ হয়ে যায়, কারণ ব্যাটারিতে লোড দিতে চায় না। অবভিয়াসলি এটা একটা সেফটি ব্যাপার যে হ্যাঁ, তোমার ব্যাটারি কখনো না ডাউন হয়ে যায়, সে কারণে গাড়ি ডিউ টু সেফটি রিজনস গাড়ি তোমাকে কাট আউট করে দিচ্ছে পাওয়ারটা। কিন্তু আমার যদি মনে হয় যে আমি 1 ঘন্টা গান শুনবো, 1 ঘন্টাতে গাড়ি ব্যাটারি গান শুনলে তুমি কখনোই ডাউন করতে পারবে না। তো এটা একটা ফ্যাক্ট। তো সেক্ষেত্রে তুমি গাড়ি কেনার আগে দেখে নেবে যে অ্যাক্সেসরি মোডে গাড়িটা স্ট্যান্ড বাই থাকছে কিনা। ওকে,
তো আমরা এখন বাইরে এসেছি, গাড়ির বাইরে। তো হুডটা একবার তুলে নিই। প্রথম জিনিস এইটাকে দেখিয়ে দিই। তো এখানে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে টোটাল ইঞ্জিন বেটা এখানে। তো এখানে রয়েছে তোমার ওয়াশার লিকুইড ভরার জায়গা। তো ওয়াশার লিকুইড ভরার জায়গাতে তুমি কি ইউজ করবে এটা আমি বলে দিই। ওয়াশারে তুমি কি ব্যবহার করবে? ওয়াশারে যদি তুমি শ্যাম্পু ইউজ করো তাহলে আমি বলবো করা বন্ধ করে দাও আজই। কারণ ওয়াশারে শ্যাম্পু ইউজ করলে কি হয়, শ্যাম্পুগুলো ওয়াশারের তলায় থিতিয়ে পড়ে যায়, যার ফলে সেই জিনিসগুলো আস্তে আস্তে জমতে থাকে শ্যাম্পুগুলো। তার ফলে কিন্তু পরে অনেক দিন পর হবে, কিন্তু হবে প্রবলেমটা, সেটা হচ্ছে যে ওয়াশারের যে মোটরটা এখানে নিচে লাগানো রয়েছে সেই মোটরে কিন্তু গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে ওই জমে থাকা শ্যাম্পুগুলো। তখন কিন্তু এককালীন তোমাকে অনেকগুলো টাকা খরচ করে এই মোটরটাকে কিন্তু চেঞ্জ করতে হতে পারে। তো আমি বলবো ওয়াশার ফ্লুইডে সবসময় যে ওই ছোট্ট ছোটো ট্যাবলেটগুলো পাওয়া যায় অ্যামাজনে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই ট্যাবলেটগুলো ইউজ করবে, যেগুলো টোটালি ডিজলভ হয়ে যাবে জলের সঙ্গে। সেই জিনিসগুলো সবসময় ইউজ করবে, শ্যাম্পু ইউজ করবে না। আর সব থেকে যেটা মেজর জিনিস তোমাকে গাড়ি কেনার আগে দেখতে হবে, তুমি সর্বপ্রথম দেখবে তোমার গাড়িতে অ্যালয় হুইল আসছে কিনা। অ্যালয় হুইল যেন গাড়িতে থাকে মাস্ট। কেন মাস্ট সেটা আমি পরে বলছি। আরেকটা জিনিস, সেকেন্ড থিং, গাড়িতে যেন সব সময় প্রেফার করবে এলইডি হেডল্যাম্পস। হ্যালোজিনওয়ালা গাড়ি কখনো কিনবে না, হ্যালোজিন হেডল্যাম্পের গাড়ি কখনো কিনবে না। রিফ্লেক্টর বেস এলইডি হেডল্যাম্প যেন গাড়িতে থাকে, তো এটা সবসময় তুমি প্রেফার করবে। এটা একটা গেল দ্বিতীয় বিষয়। আর 3 নম্বর বিষয় সেটা হচ্ছে যে যদি তোমার ভালো লাগে কানেক্টেড টেল ল্যাম্প, তাহলে আমি বলবো এলইডিওয়ালা টেল ল্যাম্প যেন থাকে, সেই গাড়ি কিনবে যে গাড়িতে এলইডিওয়ালা ল্যাম্প ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই 3টে জিনিস মাথায় রেখে গাড়ি কিনবে সর্বপ্রথম। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে অ্যালয় হুইল, দ্বিতীয় হচ্ছে এলইডি হেডল্যাম্প, আর 3 নম্বর হচ্ছে এলইডি ব্যাকলাইট। তো এই 3টে জিনিস তোমাকে মাথায় রেখে প্রথম গাড়ি চয়েস করতে হবে, তারপর বাদ বাকি ফিচার্সগুলো তুমি দেখবে একটার পর একটা। অ্যালয় হুইল কেন কিনবে? তো তোমার গাড়ির 50% লুক ভ্যারি করছে অ্যালয় হুইলের ওপরে। তুমি গাড়িতে যদি অ্যালয় হুইল না থাকে আর যদি স্টিল হুইল থাকে, যদি হুইল কভারও পরানো থাকে, তাহলেও কিন্তু তোমার গাড়িতে বোঝা যাবে সেটা অ্যালয় হুইল নয়। অ্যালয় হুইলের মধ্যে তোমার যে এলিগেন্সটা রয়েছে, গাড়িতে যে প্রিমিয়ামনেসটা ফিল করায়, সেটা কিন্তু স্টিল হুইলে কখনো থাকে না। আর যদি কথা বলি সার্ভিসের ব্যাপারটা, সার্ভিসের ক্ষেত্রে কি কি ব্যাপার হয় আমি বলে দিই। গাড়িতে একটা বেসিক আন্ডার বডি কোটিং করা থাকে, ওকে? তো সেই আন্ডার বডি কোটিংয়ের পর তুমি যখন সার্ভিসে যাবা, কিন্তু তোমাকে বলবে যে স্যার একটা আন্ডার বডি কোটিং করিয়ে নিন। তো তোমার মনে হতে পারে যে আমার তো করাই আছে অলরেডি, তো আমি কেন আন্ডার বডি কোটিং ফের করাবো? তো আন্ডার বডি কোটিং যেটা গাড়ির থেকে, যেটা কোম্পানি থেকে যেটা প্রোভাইড করা থাকে, সেটা কিন্তু নট এনাফ। ঠিক আছে, সেটা সব পার্টগুলো কিন্তু কভার করা থাকে না। তুমি যখন বর্ষাকালে, মনসুনের টাইমে তুমি যখন গাড়ি চালাবে, তখন তুমি বুঝতে পারবে আন্ডার বডি কোটিংটা কতটা দরকার। তুমি হয়তো 1 বছর 2 বছরে বুঝতে পারবে না, কিন্তু যখন তোমার রাস্ট পড়তে আরম্ভ করবে তোমার আন্ডার বডিতে, তখন কিন্তু তোমার মনে হতে পারে যে আন্ডার বডি কোটিংটা করিয়ে নিলেই ভালো হতো। একটা আন্ডার বডি কোটিং করাতে মানে যে জায়গাগুলো ফাঁকা থাকে আর কি, যেমন সাইলেন্সারের পাশের জায়গাগুলোতে ফাঁকা থাকে, তো ওই জিনিসগুলোতে আন্ডার বডি কোটিং করাতে তোমার 2 থেকে 3 হাজার টাকা খরচ। তো আন্ডার বডি কোটিংটা তুমি সার্ভিসে গেলে, তুমি ফার্স্ট সার্ভিসে গেলেই কিন্তু আন্ডার বডি কোটিংটা করিয়ে নেবে, এটা কিন্তু মাস্ট। 2 নম্বর জিনিস, সার্ভিসে ওরা গেলে, তুমি যখন সার্ভিসে যাবে, তখন যে কোনো গাড়ির সার্ভিসে গেলে ওরা কিন্তু তোমাকে একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করবে। যেমন যে স্যার আপনি এই 15,000 টাকা কি এই 20,000 টাকার একটা প্যাকেজ করিয়ে নিন, তারপরে তো আপনার 5টা সার্ভিস, 4টে সার্ভিস ফ্রি হয়ে যাবে। তো তুমি যখন কম্পেয়ার করে দেখবে যে তোমার পার সার্ভিসে কত খরচ আসছে, তুমি তখন কম্পেয়ার করলে দেখতে পারবে যে তোমার 2-3 হাজার টাকা তোমার এই প্যাকেজটা নেওয়ার ফলে 2 থেকে 3 হাজার টাকা সেভ হচ্ছে। তো এটা আপ টু ইউ। যদি তোমার মনে হয় যে আমি 2-3 হাজার টাকা সেভ করার জন্য 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করতে রাজি আছি, তুমি করতে পারো। আচ্ছা, তো গাড়ি কেনার আগে সবাই সাধারণত ইউটিউবে অনেক ভিডিও দেখে, অনেক রিসার্চ করে, তুমিও করবে, দ্যাটস এ গুড থিং। কিন্তু আমি বলবো ডোন্ট গো ফর দ্য পাওয়ার ফিগার্স, ডোন্ট গো ফর দ্য স্পিডস অ্যান্ড অল, ওকে? তো এই জিনিসগুলো নিয়ে বেশি রিসার্চ করার দরকার নেই, বেশি মাথা ঘামানোর দরকার নেই। কারণ তুমি একটা এই 15 থেকে 20 লাখের সেগমেন্টের গাড়িতে সাধারণত তুমি একটা ম্যাক্সিমাম তুমি কত পাওয়ার পেতে পারো, 200-250, তার বেশি তুমি পাবে না। যেটাতে তুমি হয়তো একটু ভালো স্পিড তুমি পেয়ে যেতে পারো, একটা ভালো টর্ক তুমি পেয়ে যেতে পারো, কিন্তু সেটা দ্যাটস নট আ হিউজ পাওয়ার ফিগার দ্যাট ইউ ক্যান শো অফ, ওকে?
তো এই জিনিসগুলো তোমাকে ম্যাটার করে না। হ্যাঁ, তো তোমাকে দিনের শেষে যেগুলো ম্যাটার করে সেগুলো হচ্ছে তোমার কমফোর্ট, গাড়িটা তোমাকে কতটা কমফোর্ট দিচ্ছে, গাড়িটা কতটা রিলায়েবল, গাড়ি কেমন মাইলেজ দিচ্ছে, গাড়ির বিল্ড কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো ছোট ছোট কি কি ফিচার্স গাড়িতে তোমাকে দিচ্ছে, তোমাকে কি কি কনভিনিয়েন্ট জিনিস তোমাকে গাড়ি প্রোভাইড করছে, কোম্পানি তোমাকে কি কি প্রোভাইড করছে, তোমার আরো ইজি তোমাকে বানিয়ে দিচ্ছে গাড়িটা রাইড করাটা। তো এই জিনিসগুলোর উপর বেশি রিসার্চ করো, এই জিনিসগুলো নিয়ে বেশি দেখো, আমি বলবো সেগুলো তোমার কাছে অনেক বেশি হেল্পফুল হবে rather than the power figures and all। হ্যাঁ, যে তুমি দেখছো সেলটস ভার্সেস XUV 700, অবভিয়াসলি XUV 700 জিতে যাবে, কারণ XUV 700 এর পাওয়ার অনেক বেশি সেলটসের থেকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে বেশি মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমি মানে এগুলো আমার ছোট ছোট জিনিস, এগুলো যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আমি 15,000 কিলোমিটার গাড়িটা চালিয়েছি অলমোস্ট। তো এই 15,000 কিলোমিটারের মধ্যে আমি যেগুলো জিনিস এক্সপিরিয়েন্স করেছি সেই কারণে এই ভিডিওটা বানালাম আজকে। তো এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, তো আমার মনে হলো যে ভিডিওটা বানানো দরকার ছিল, তোমাদের সঙ্গে ইনফরমেশনগুলো শেয়ার করা দরকার ছিল, তাই আমি ভিডিওটা বানালাম। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল উইল বি হেল্পফুল ফর মি টু। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। কোনো কার এনথুজিয়াস্ট তোমার যদি কোনো বন্ধু থাকে তাদের সঙ্গে শেয়ার করতে পারো। কোনো ভুল ত্রুটি যদি আমি করে থাকি, কোনো কিছু ভুল ইনফরমেশন যদি মিসইনফরমেশন যদি দিয়ে থাকি, তাহলে তুমি সেটা কমেন্টসে জানাতে পারো। আর যদি কোনো এক্সট্রা ইনফরমেশন লাগে সেটাও তোমরা কমেন্টসে জানাতে পারো, আমি মেক শিওর করবো যে সেগুলো নেক্সট ভিডিওতে আমি কভার আপ করে দিই। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সিট বেল্ট পরো, হেলমেট পরো, টাটা।